স্লেন্ডার ম্যান। সেটা 1996 সাল ছিল। চারজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, কুপার, রোজি, জোসা আর ম্যারি। চারজন কলেজে একই ক্লাসে পড়তো আর পুরো কলেজে ওদের বন্ধুত্বের খুব চর্চা হতো। চার বন্ধু সবসময় নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে থাকতো। ওদের কখনোই পঞ্চম বন্ধুর প্রয়োজনই পড়েনি। কুপার, তোমার জীবনে আর কখনো বিয়ে হবে না, দেখে নিও। কোনো ব্যাপার না, আমি তোমাকেই বিয়ে করে নেব। গড, আই কান্ট বিলিভ ম্যারি, তোমায় কুপারের মতো লোককে সহ্য করতে হবে। কলেজে উইন্টার ভ্যাকেশন ঘোষণা হয়ে যায় আর চার বন্ধু মিলে জঙ্গলে ঘোরার একটা প্ল্যান বানিয়ে ফেলে। আমি বাবার ওপেন জিপ নিয়ে আসবো, আমরা খুব এনজয় করব। ইয়ো, আমি তো ভাবছি যে কি কি ড্রেস পরবো। মেরি, ওকে বোঝাও, ও এখানে যেন ড্রেস না পরে আসে। আমরা জঙ্গলে যাচ্ছি, ক্লাবে না। ওসব আমি জানি না, একটা ভালো ক্যামেরা অবশ্যই নিও, আমার তো অনেক ফটো ক্লিক করার আছে। বাস একটা ওপেন জিপ নিয়ে ওরা চারজন পাশের একটা জঙ্গলে ঘুরতে বেরিয়ে পড়ে। বাহ বাহ, কি সুন্দর জায়গা। বন্ধুরা, জিপকে এখানে ছেড়ে দিই আর আগে আমরা পায়ে হেঁটেই যাই। ঠিক আছে। চারজন যখন জঙ্গলে পায়ে হেঁটে বেড়াচ্ছিল তখন জঙ্গল আস্তে আস্তে আরো গভীর আর কালো হয়ে যাচ্ছিল। কুপার, কি সুন্দর জায়গা, তাই না? দেখছো কি? তাড়াতাড়ি ক্যামেরা বের করে ফেলো আর আমার অনেকগুলো ছবি তোলো। আচ্ছা, আর কোনো কাজ নেই তাই না ম্যাডাম? বাস তোমারই খিদমত খাটি আর কি। চারজনই যখন জঙ্গলে খুব এনজয় করছিল তখনই রসি নোটিস করে যে মেরি পেছনে রয়ে গেছে আর দূর দূরেও তাকে দেখাই যাচ্ছে না। আরে কুপার, মেরি কোথায় গেল? তোমার সাথেই তো ফটো নিচ্ছিল। হ্যাঁ তাই তো, কোথায় গেল? আমার পেছনে পেছনেই তো আসছিল। কত ফটো নিয়েছিলাম আমিও। আচ্ছা, তোমার ক্যামেরাটা দেখাও তো। রোজি সাবধানে সবকটা ফটো দেখছিল আর মেরি সবকটা ছবিতে খুব সুন্দর দেখাচ্ছিল। হঠাৎ করে ওর ফটোতে একজন খুব লম্বা আর পাতলা লোককে দেখা যায়, যে ব্ল্যাক কোট আর প্যান্ট পরেছিল, যার মুখে ছিল না, মেরির দিকে এগিয়ে আসছিল। রোজি চিৎকার করে ওঠে, কুপার, জোসা, তোমরা এই ছবিগুলো দেখো। তিনজন একসাথে ফটোগুলো দেখতে থাকে। তিনজনেরই মাথা ঘুরে যায়। সেই লোকটা ব্ল্যাক স্যুট পরে আছে আর ওর হাত টেন্টাকলসের মতো দেখতে। সে ধীরে ধীরে মেরির কাছে এগিয়ে আসে আর হঠাৎ মেরির পরের ছবিতে অদৃশ্য হয়ে যায়। ও মাই গড, এ কি হলো? মেরি কোথায় গেল? আরে ভাবনা চিন্তার সময় নেই আমাদের কাছে, জলদি পালাও এখান থেকে। কিন্তু মেরি, পালাও, আমি বলছি, মেরিকে খুঁজে নেব আমরা। ওই তিনজনই সেখান থেকে পালাচ্ছিল। তখন তারা রাস্তায় হঠাৎ মেরিকে দেখতে পায়। তার চোখ পুরো লাল হয়েছিল আর ওর শরীর থেকে টেন্টাকলস বেরিয়ে গিয়েছিল। সে জোরে জোরে হাসছিল। আমাকে ছেড়ে পালাচ্ছ তোমরা? মেরি যেই মুখ খোলে, মেরির মুখ থেকে কালো কালো তরল পদার্থ বেরিয়ে আসে, যেখান থেকে ধীরে ধীরে সে পুরোপুরি একজন লম্বা মানুষে পরিণত হয় আর খুব বড় আকার নিয়ে নেয়। তার মুখ খুব লম্বা, পুরোপুরি সাদা হয়। তার টেন্টাকলস নড়তে থাকে। তার মুখে না তো কোনো চোখ ছিল, না কান ছিল, না মুখ, পুরোপুরি ব্ল্যাঙ্ক। সবাই ঘাবড়িয়ে পেছনে চলে যায়। ওই লম্বা লোকটা এবার জোসার দিকে এগোয় আর ওকে একদম পুরোপুরি কাবু করে ফেলে। জোসা, জলদি পালাও এখান থেকে, না হলে ও আমাদেরও ধরে ফেলবে। রোজি পালাতে পালাতে পেছন ঘুরে দেখে জোসা আর মেরি সেই লম্বা লোকটার সাথে অনেক দূরে চলে যাচ্ছে। ঈশ্বর, আমাদের ক্ষমা করবেন না। দুজনে ওখান থেকে খুব দ্রুত পালিয়ে যায় আর জিপে বসে পুলিশ স্টেশন পৌঁছে যায় আর পুলিশের সাথে ম্যারিকে খুঁজতে আসে। ঠিক আছে, আমরা রিপোর্ট লিখে নিয়েছি, কিন্তু যেমনটা আপনারা আমাদের বলছেন, ও কোনো সাধারণ লোক বলে মনে হচ্ছে না। ও স্লেন্ডার ম্যান।
ওর সম্বন্ধে অনেক অভিযোগ এসেছে আমাদের কাছে। সে একটা সুপার ন্যাচারাল পাওয়ার। আমরা চেষ্টা করব খোঁজ করতে। স্লেন্ডারম্যান? আগে হ্যাঁ, স্লেন্ডারম্যান। সে সব সময় কম বয়সীদের ধরে নিয়ে যায়। ওর আতঙ্ক পুরো এলাকা জুড়ে আছে। তোমাদের জঙ্গলে যাওয়া উচিত হয়নি। তোমরা এখনই তোমাদের কলেজে আর অভিভাবকদের জানিয়ে দাও। দুজনে কলেজে এসে যায়, কিন্তু রোজি মেন্টালি খুব ডিস্টার্ব হয়ে যায়। তার মন থেকে স্লেন্ডারম্যানের ভয় কিছুতেই যাচ্ছিল না। কুপার তাকে অনেক সামলাতে চেষ্টা করে, কিন্তু কিছুই ঠিক হয় না। প্রিন্সিপাল ওর অভিভাবককে ডেকে পাঠায়। শুনুন, আপনাদের মেয়ে মানসিক আঘাত পেয়েছে। ওকে কোনো বড় পাদ্রীকে দিয়ে পুজো করান, না হলেও পাগল হয়ে যাবে। রোজিকে ওর অভিভাবক চার্চে নিয়ে যায়, আর পাদ্রী ওর মাথায় হাত রাখে। কি হয়েছে আমার মেয়ের? ও ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, ও ঠিক তো হয়ে যাবে, কিন্তু ওর মানসিক আঘাত লেগেছে। ও স্লেন্ডারম্যানকে দেখেছে। ওকে ঠিক করা এত সহজ নয়, বুঝলেন? কিন্তু এই স্লেন্ডারম্যানটা কে? স্লেন্ডারম্যান সব সময় যুবক যুবতীদের নিজের কাছে টেনে। অনেক বছর আগের কথা। সাইমন নামের একজন মিষ্টি বাচ্চা তার বাবা মার সাথে থাকত। সে অন্যান্য বাচ্চাদের তুলনায় একেবারেই আলাদা ছিল। সে অন্য বাচ্চাদের সাথে না খেলে বরং জঙ্গলে একা একা ঘুরে বেড়াতো আর খেলতে পছন্দ করত। একলা জঙ্গলে যেও না, কতবার বারণ করেছি তোমাকে। একদিন সাইমন যখন জঙ্গল থেকে ফিরল, তখন সে দেখল যে তার বাড়ি বিশ্রীভাবে জ্বলে গেছে, আর সেই ঘরে আগুনে জ্বলে তার বাবা মায়ের মৃত্যু হয়েছে। সাইমন সেখান থেকে কেঁদে কেঁদে বহু দূর চলে যায়। সে জঙ্গলে কোথাও হারিয়ে যায়। God, I will never forgive you. তুমি আমার কাছ থেকে আমার বাবা মাকে ছিনিয়ে নিয়েছো। তখন সে দূরে একজন খুবই বয়স্ক মহিলাকে দেখে, যে জঙ্গলের মধ্যেই তৈরি একটা ছোট্ট ঘরে থাকে। সাইমন তার কাছে চলে যায়, আর সে ওকে প্রতিপালন করতে থাকে। সেই দিন থেকে সাইমন তাকে গ্র্যানি বলে ডাকতে শুরু করে। গ্র্যানির একজন নাতনি ছিল, অ্যাঞ্জেলিনা। আমার বন্ধু হবে সাইমন। Why not, অ্যাঞ্জেলিনা? এইভাবে দুজনের খুব গভীর বন্ধুত্ব হয়ে যায়। দুজনে একসাথে বড় হয় আর একে অন্যকে ভালোবাসতে শুরু করে। কিছুদিন পরে গ্র্যানির মৃত্যু হয়, আর অ্যাঞ্জেলিনা খুব ভেঙে পড়ে। উদাস হও না অ্যাঞ্জেলিনা, তুমি একা নও। তুমি আমাকে বিয়ে করবে? আর দুজনেই বিয়ে করে খুশি খুশি বসবাস করে। কিছু সময় পরে দুজনের একটা মেয়ে হয়, যার নাম স্লেন্দ্রিনা রাখে। দুজনেই খুব খুশি হয়। থ্যাংক ইউ অ্যাঞ্জেলিনা। আমি কখনো ভাবিনি কখনো আমার সংসার হবে, বাট অল থ্যাঙ্কস টু ইউ। ধীরে ধীরে স্লেন্দ্রিনা বড় হতে থাকে। তিনজনেরই দিন খুব সুখেই কাটছিল। একদিন যখন সাইমন কাজ থেকে ফেরে, সে দেখে অ্যাঞ্জেলিনা আর স্লেন্দ্রিনা রক্তে মাখামাখি হয়ে উঠানে পড়ে আছে। হঠাৎ এটা দেখে ওর মাথা ঘুরে যায়, আর সে জোরে জোরে কাঁদতে থাকে। সে সোজা রান্নাঘরের দিকে দৌড়ে যায়। সেখান থেকে হঠাৎ কিছু জোরে পড়ার শব্দ হয়। অ্যাঞ্জেলিনা আর স্লেন্দ্রিনা দুজনেই রান্নাঘরের দিকে ছুটে যায়। আসলে দুজনেই সাইমনের সাথে মজা করার জন্য মরার নাটক করেছিল। কিন্তু যখন তারা রান্নাঘরে পৌঁছয়, দেখে যে সাইমন নিজেকে চাকু মেরে দিয়েছে। সাইমন, এ তুমি কি করলে? আমরা তো মজা করছিলাম। বাবা, তুমি এ কি করলে? সাইমন মরে যায়। তার মধ্যে একটা কালো ছায়া চলে আসে। সাইমন হঠাৎ করে লম্বা হতে থাকে। ওর চারদিকে হঠাৎ টেন্টাকলস বেরোতে থাকে। ওর মুখ থেকে নাক, কান, মুখ সব কিছু যেন এক এক করে অদৃশ্য হতে থাকে। আর ধীরে ধীরে ওর পুরো চেহারা আস্তে আস্তে ব্ল্যাঙ্ক হয়ে যায়। একদম সাদা, লম্বা। তার হাইট দ্বিগুণ হয়ে যায়। সে দুজনকে নিজের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু অ্যাঞ্জেলিনা কোনোভাবে স্লেন্দ্রিনাকে ওখান থেকে বের করে নেয়। পালাও সোনা, পালাও, আমাদের জন্য এখানে কিছুই নেই। মা, তুমিও চলো না মা। হ্যাঁ, আমিও আসছি, কিন্তু তুমি এদিকে তাকিও না, শুধু পালিয়ে যাও এখান থেকে। অ্যাঞ্জেলিনা তাড়াতাড়ি পালাতে পারে না। সাইমন তাকে ধরে ফেলে আর নিজের কালো ছায়ায় দুনিয়ার সাথে ওকে নিয়ে চলে যায়। সেই থেকে সবাই এই কালো ছায়াকে স্লেন্ডারম্যান বলে ডাকে, আর বলে যে ও আজও তার 14 বছরের মেয়েকে জঙ্গলের মধ্যে খুঁজে বেড়াচ্ছে। সেই জন্য ওখানে যে ইয়াংস্টাররা যায়,
তাদের সে ধরে ফেলে। কিন্তু ফাদার, আমাদের মেয়ে ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। ফেথ ইন জিসাস। শুধু একে সন্ধ্যেবেলা বাইরে একা কোথাও যেতে দিও না। সমস্ত খারাপ ছায়া থেকে বাঁচাতে হবে একে। আর এর গলায় মন্ত্রপুত ক্রস পরিয়ে দাও। রুসির বাবা মা রুসিকে সব দিক থেকে ট্রিটমেন্ট করায়, কিন্তু সে পাগলের মতোই হয়ে যায়। আজ পর্যন্ত সে স্লেন্ডারম্যানের ছায়া থেকে বেরোতেই পারেনি। ওই লম্বা মুখ, ওই লম্বা টেন্টাকলস, যখনই ওর সম্বন্ধে ওর কথা মনে পড়ে তখনই সে জোরে জোরে চিৎকার করতে থাকে। সে নিজের ঘরের মধ্যেই একাই জোরে জোরে চিৎকার করতে থাকে। কুচিসাকি ওন্না। জাপানের হিরোশিমা শহরে জ্যাক আর ড্যানিয়েল নিজেদের 2 বাচ্চা নিক আর এরিকের সাথে হাসি খুশি জীবনযাপন করত। মা, আমি গার্ডেনে ঘুরতে যাব। না বাবা, দেরি হয়ে গেছে, এখন বাইরে যেও না, কাল যাব গার্ডেনে। হ্যাঁ মা, যেতে দাও না, আমরা দুজনে যাব, সেখানে খানিকক্ষণ ক্রিকেট খেলে তারপর চলে আসব। ঠিক আছে, যাও, কিন্তু প্রমিস করো আমাকে যে তোমার ছোট ভাই এরিকের পুরো খেয়াল রাখবে। প্রমিস মা। আর দুজন ভাই কিছুক্ষণ পরে গার্ডেন ঘোরার জন্য এসে যায়। সেখানে তারা খুব লাফাতে ঝাপাতে থাকে। সেখানে দূরে মাস্ক পরা একজন খুবই সুন্দর মহিলা তাদের দুজনের খেলা দেখছিল। এরিককে দেখেই তার চোখ অদ্ভুতভাবে যেন একটা চমকাতে থাকে। ওরা 2 ভাই, ইয়ে, আমি 6 মেরেছি। এরিক, বলকে এত দূরে মেরো না, আমায় দূরে খুঁজতে যেতে হবে। নিকের মনে হয় যে কেউ ওর পেছনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, কিন্তু যখন সে ঘুরে দেখে তখন সেখানে কেউ ছিল না। সেখানে দুজনে ক্রিকেট খেলছিল, আর এদিকে মাস্ক পরিহিত মহিলা ধীরে ধীরে এরিকের দিকে এগোচ্ছিল। তার চোখ খুব সুন্দর ছিল, আর সে সারাক্ষণ এরিককে দেখে যাচ্ছিল। সে এমনভাবে চলছিল যেন হাওয়ায় উড়ে যাচ্ছিল। তখন হঠাৎ এরিক বলকে গার্ডেনের বাইরে মেরে দেয়। এরিক, এটা কি করলি তুই? এত দূরে বল মেরে দিলি, আমি বারণ করেছিলাম তো। মাস্ক পরিহিত মহিলার চুল হাওয়ায় জোরে উঠছিল। সে শুধুই এরিককেই দেখে যাচ্ছিল। হঠাৎ সে না হেঁটেই 3 ফুট সামনে চলে যায়। হঠাৎ ওর দিকে নিকের চোখ যেতেই সে একদম অদৃশ্য হয়ে যায়। সরি দাদা। ওকে, আমি বল নিয়ে আসছি, ততক্ষণ তুমি এখানেই থেকো আর কোথাও যেও না। এটা বলে নিক গার্ডেনের বাইরে বল খুঁজতে চলে যায়, আর এদিকে এরিক চুপচাপ একলা দাঁড়িয়ে থাকে। হঠাৎ সেই মহিলা এরিকের পেছনে এসে দাঁড়িয়ে যায়। আপনি কে? কি করবে জেনি? শুধু এটা বলো যে আমি কি সুন্দরী? এরিক কিছুই বুঝতে পারে না। সে শুধু ওই মাস্ক পরিহিত মহিলাকে দেখতে থাকে। হঠাৎ সে হাওয়ায় একটু উপরে উড়ে যায় আর জোরে জোরে হাসতে থাকে। ওর চোখ দুটো চকচক করতে থাকে। এরিক, আমি কি সুন্দরী? হ্যাঁ। হ্যাঁ শুনতেই মাস্ক পরিহিত মহিলা জোরে জোরে হাসতে থাকে আর ধীরে ধীরে নিজের মুখ থেকে মাস্কটা সরিয়ে নেয়। ওর পুরো মুখ। এরিক দেখে চমকে ওঠে। ওর মুখ পুরো কদর্য। মুখের পাশ দিয়ে অনেকটা পর্যন্ত কাটা আছে। ওর মুখের ঘা একদম তাজা মনে হচ্ছে, আর সেখান থেকে ভীষণ রক্ত বেরোচ্ছিল। তার চুলও হঠাৎ হাওয়ায় উড়ছিল, আর তার চোখ একদম লাল লাল হয়ে গিয়েছিল। সে হাওয়াতে ভাসতে শুরু করে। ধীরে ধীরে তার পা উল্টো দিকে চলে যায়। বলো, আমি কি এখনো সুন্দরী? এরিক পুরোপুরি ঘাবড়ে যায় আর একদম ঘর্মাক্ত হয়ে যায়। বলো, আমি কি এখনো সুন্দরী? যদি আমি না বলি তাহলে আমাকে মেরে না ফেলে। হ্যাঁই বলে দি। হ্যাঁ।
সেই মহিলার হাত হঠাৎ পেছনের দিকে মুড়ে যায়। সে একটা বড় কাঁচি দিয়ে হঠাৎ এরিককে আক্রমণ করে, যাতে করে ওর মুখও ওই মহিলার মতো একদম ঠোঁট থেকে অনেকটা কেটে যায়। এরিকের মুখ থেকে রক্ত বেরোতে থাকে আর সে কাতরাতে থাকে। সে নিচে পড়ে যায় আর ছটফট করতে থাকে। রহস্যময়ী মহিলা জোরে জোরে হাসতে থাকে, সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ওদিকে দূর থেকে নিক বল নিয়ে ফিরে আসছিল। এরিক, এরিক, তুমি নিচে কেন পড়ে আছো? নিক এরিকের মুখ দেখেই খুব জোরে চিৎকার করে ওঠে আর খুব ঘাবড়ে যায়। সে সোজা নিজের ঘরের দিকে দৌড়তে থাকে আর তার বাড়ির লোক সোজা দৌড়তে দৌড়তে গার্ডেনে আসে। এরিক, এরিক, আমার সোনা, তোমার কি হয়েছে? ঘাবড়িও না ড্যানিয়েল, আমরা ওকে হাসপাতালে নিয়ে যাব। আশেপাশের লোকেরা ভিড় করে ওকে দেখে ঘাবড়ে যায়। তখনই একজন বুড়ি এগিয়ে এসে বলে, মনে হচ্ছে ওটা ওনার কাজ। সে এসে গেছে, সে আমাদের এলাকায় এসে গেছে। ওনা? কুচিসাকে ওনা, এখন আর কিচ্ছু হবে না। তোমার ছেলে মরে গেছে। একে ঘরে নিয়ে যাও আর পুজো পাঠ করাও। God will not forgive that lady. জানি না ও কেন নিষ্পাপ বাচ্চাদের মারছে। না না, কিচ্ছু হয়নি আমার বাচ্চার। কে এই কুচিসাকে? আমরা তোকে জানিও না। তখন কিছুক্ষণ পরে সেখানে পুলিশ এসে যায়। পোস্টমর্টেম করে তারা বডি জ্যাক আর ড্যানিয়েলকে দিয়ে দেয়। আপনারা বডি নিয়ে যান, আমরা খোঁজ খবর করছি। জ্যাক আর ড্যানিয়েল নিজেদের ছেলেকে খবর দিয়ে দেয় আর তারপর পুলিশ স্টেশন পৌঁছে যায়। বলুন। আমাদের ছেলেকে একজন মহিলা মেরে ফেলেছে। ওর পোস্টমর্টেম হয়ে গেছে। আপনারা এখনো কেন তাকে ধরছেন না? দেখুন ড্যানিয়েল, ধরা তাকেই যায় যে জীবিত। এটা প্রথম নয়, 125তম কেস। এদিকে পুলিশের ইনভেস্টিগেশন চলছে, ওদিকে কুচিসাকে নাগাসাকি শহরে অন্য একটা বাচ্চাকে তার শিকার বানিয়েছে। কি আমি কি সুন্দরী? আর কুচিসাকে তাকেও মেরে ফেলে। দেখুন, আপনার ছেলেকে একজন আত্মা মেরে দিয়েছে। আমি কি করে তার বিরুদ্ধে রিপোর্ট লিখব বা ওকে ধরব? যতক্ষণ আমি তোমার সাথে কথা বলছি ও হয়তো আরও কোনো বাচ্চাকে নিজের শিকার বানাচ্ছে। কিন্তু কেন? কুচিসাকেও না, আপনারা ওর সম্বন্ধে জানেন না। আমি বলছি, অনেক বছর আগে জাপানে কুচিসাকে নামের একজন মহিলা থাকতেন। সে খুবই সুন্দরী ছিল আর তার ধীরে ধীরে এই ব্যাপারে অহংকার হয়ে গেছিল। তার বিয়ে এক সামুরাইয়ের সাথে হয়েছিল। কুচিসাকে, তুমি খুবই সুন্দরী, আমি তোমাকে পেয়ে খুব খুশি। এই দুনিয়ার সব থেকে সুন্দরী মহিলা আমি। তোমার তো নিজের উপর গর্ব হওয়া উচিত। কিছু বছর পরে সামুরাইকে একটা যুদ্ধের জন্য যেতে হয়েছিল। কুচি, আমাকে এখন যুদ্ধে যেতে হবে। তুমি নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, আমাকে চিঠি অবশ্যই রেখো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সামুরাই দীর্ঘদিন ধরে যুদ্ধে ব্যস্ত ছিল। প্রথম দিকে সে কুচিসাকে চিঠি পাঠাতো, কিন্তু ধীরে ধীরে সেই চিঠি আসাও বন্ধ হয়ে গেল। ওদিকে কুচিসাকে ব্যভিচারের সব সীমা পার করে দিয়েছিল আর অন্য পুরুষদের সাথে সম্পর্ক স্থাপন করেছিল। কুচি, ইউ আর ভেরি বিউটিফুল। তুমি আমার হয়ে যাও। আমি তো তোমার হয়েই যাব, কিন্তু শুধু এক রাতের জন্য। আমি আমার সৌন্দর্য কোনো একজনের জন্য নষ্ট করব না। ওদিকে সামুরাই খুব চিন্তিত থাকত। তাকে তার এক বন্ধু চিঠি লিখে কুচিসাকে সম্বন্ধে সবকিছু জানিয়ে দেয়। না না, তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি শুধু আমার। কিছুদিন পরে সে ঘরে এসে যায় আর এসে দেখে যে তার বউয়ের সাথে অন্য একজন পুরুষও সেখানে ছিল। এ কে? আর আমাদের ঘরে কি করছে? আমি তোমাকে কত বিশ্বাস করতাম,
আমার বন্ধু আমাকে ঠিকই বলেছিল। এটা বলে সেই ঘরে যে লোকটা ছিল তাকে সে মেরে দেয়। তারপর ধীরে ধীরে সে কুচি শাকের দিকে এগিয়ে যায়। না, কি করছো? আগে এগিয়েও না। আগে বাড়তে বাড়তেই সামুরাই হাতিয়ার বের করে। তোমার নিজের সৌন্দর্য নিয়ে খুব অহংকার, তাই না? দুনিয়ার সব থেকে সুন্দরী মহিলা তুমি নিজেকে মানো। এই নাও। আর রেগে গিয়ে সামুরাই এগোতে এগোতে কুচি শাকের মুখে আঘাত করে আর তার মুখ ঠোঁট থেকে অনেকটা কেটে দেয়। মুখ থেকে জোরে জোরে রক্ত বইতে থাকে। কুচি শাকে কাতরাতে থাকে। কেন 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 মারলে আমাকে? যা, এবার তোর চেহারা সবাইকে দেখা। এই চেহারা দেখে সবার মন জয় করতি না তুই? এখন যদি কেউ তোকে পছন্দ করে তাহলে আমাকে বল। কুচিসাকে দৌড়ে গিয়ে নিজেকে আয়নায় দেখতে থাকে। ওর চেহারা পুরো খারাপ হয়ে গিয়েছিল। না, আমি খুব সুন্দরী, আমি সব থেকে সুন্দরী। এটা বলতে বলতে কুচিসাকে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়, কিন্তু রক্ত অনেক বেশি বেরিয়ে গিয়েছিল বলে সে মরে যায়। আমি খুব সুন্দরী। ওই কুচিসাকে এত বছর পরে আবার ফিরে এসেছে আর সবার উপরে নিজের মৃত্যুর বদলা নিচ্ছে। সে কি বলছেন আপনি? হ্যাঁ, ও সবার কাছে একটা কথা জিজ্ঞাসা করে, আমি কি সুন্দরী? যদি আপনি না বলেন তাহলে আপনাকে তখনই মেরে দেবে, আর যদি হ্যাঁ বলেন তাহলে আপনার মুখকে একদম সেইভাবে কেটে দেবে যেমন ওর মুখ কাটা আছে। যদি কেউ ও দুটো প্রশ্নের উত্তর হ্যাঁতে জবাব দেয় তাহলে সে তার পেছনে তার ঘরে আসে আর সেখানে এসে তাকে মেরে ফেলে। মানে ওর প্রশ্নের উত্তর আপনি যাই দিন না কেন, মরতে আপনাকে হবেই। কিন্তু আমরা কি করতে পারি? আপনি কি বড় বড় পাদ্রী, প্যারানর্মাল এক্সপার্ট পর্যন্ত এখনো কিচ্ছু করতে পারেনি ওর। কিন্তু আমরা কি করব? এমনি ছেড়ে দেবো ওকে? আমি তো বলবো যে আপনার বাচ্চার জন্য কোনো বড় পাদ্রীকে দিয়ে পুজো করান আর প্রার্থনা করুন যে কুচিসাকের আতঙ্ক থেকে সবাই যেন মুক্ত হয়। এটা বলে যে কুচিসাকে অনেক বছর পর্যন্ত জাপানে আতঙ্ক ছড়াচ্ছিল আর অনেক বাচ্চাকে মেরে দিয়েছিল। আমি কি সুন্দরী? আর একদিন সে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে সে কেন এসেছিল, আর যদি এসেই ছিল তাহলে বাচ্চাদের কেন মারছিল। ব্ল্যাক নাইট, সেটা 1989 সালের ঘটনা। ইংল্যান্ডে 3 জন মেয়ে, শেরিল, অ্যাগনেস আর ডায়না, একটি পিজিতে থাকত। 3 জনেই আলাদা আলাদা জায়গায় জব করত। ধীরে ধীরে 3 জনের বন্ধুত্ব খুব নিবিড় হয়ে যায়। অ্যাগনেস, তুই কেমন ছেলেকে বিয়ে করবি? আমি তো একটা বড় লোক ছেলেকে বিয়ে করে নেব যাতে সারা জীবন আরাম করতে পারি। ও গড! আর শেরিল, তুমি? আমি তো আমার ব্যাংকের কাছে খুব খুশি। টাকাই সবকিছু হয় না, শুধু একজন ভালো লাইফ পার্টনার হোক। দুজনে মিলেমিশে কামাবো আর ঘর চালাবো, এটাই আমার চাওয়া। তুই আর তোর ব্যাংকের জব। ভাই, আমার তো এমন একজন বর চাই যে জরুর গোলাম হয়ে থাকবে। কিছুদিন পরে শেরিলের বার্থডে হয়। অ্যাগনেস আর ডায়না দুজনে মিলে ওকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করে, আর রাতে ওর আসার আগে ঘরকে সাজানোর প্ল্যান করে। কিন্তু অ্যাগনেস, ওর বার্থডে তো রাত্রি 12টায়, ও তো অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে আর আমাদের সারপ্রাইজ খারাপ হয়ে যাবে। আরে হ্যাঁ, সত্যি তো, এটা তো আমি ভাবিনি। তুই একটা কাজ কর, আমি আজকে রুম ডেকোরেট করছি, তুই ওকে অফিস থেকে কোথাও ঘুরতে নিয়ে যা আর রাত 12টার আশেপাশে বাড়ি চলে আসিস। ওয়াও, এই আইডিয়াটা ভালো হয়েছে। আমি ওকে মুভি দেখাতে নিয়ে যাচ্ছি। আর ডায়না অফিসের পরে শেরিলের ব্যাংকে পৌঁছে যায়। আরে ডায়না, তুই এখানে কি করছিস? ভাবছিলাম এই বোরিং কাজের পর তোকে মুভি দেখাতে নিয়ে যাই, যাবি তো? আরে হঠাৎ কি হলো তোর? আরে অ্যাগনেস কোথায়? সে তো আমি জানি না। আজকে শুধু আমরা দুজনেই মুভি দেখতে যাব। আর এইভাবে ডায়না অজুহাত বানিয়ে শেরিলকে নিজের সাথে মুভি দেখাতে নিয়ে যায়। আর অন্যদিকে অ্যাগনেস ওর জন্য সারপ্রাইজ বার্থডের জন্য ঘর সাজাচ্ছিল। রাতে মুভি দেখার পর দুজনেই ঘরে ফিরে আসছিল।
মুভি খুব ভালো ছিল ডায়না, থ্যাংক ইউ। ইটস ওকে ইয়ার, ব্যাংকের কি বোরিং কাজ করিস তুই, ইউ ডিজার্ভ সাম এন্টারটেনমেন্ট। দুজনে গল্প করতে করতে বাড়ি ফিরছিল, হঠাৎ ওদের সামনে একজন মহিলা হাজির হয়। সে দেখতে ভীষণই কুৎসিত ছিল, আর সে একজন নানের মতো কাপড় পরে ছিল। সে চলছিল এমন যেন হাওয়ায় ভেসে আসছিল। শেরিল আর অ্যাগনেস ওকে হঠাৎ সামনে দেখে চমকে ওঠে। কে আপনি? ডায়না শেরিলের পেছনেই দাঁড়িয়ে থাকে, ভয়ের চোটে ওর সামনে আসে না। তুমি আমার ভাই পিটারকে দেখেছো? পিটার? সে আমার কে? আমি কোনো পিটারকে জানি না। তুমি ব্যাংক অফ ইংল্যান্ডে কাজ করো, তাই না? হ্যাঁ। তবুও তুমি পিটারকে চেনো না? ও ভাই ছিল আমার। সে কোথায়? শেরিল, চলো এখান থেকে। ওর কথার উত্তর দিও না, আমার কিছু ঠিক মনে হচ্ছে না। চলো এখান থেকে। তুমি আমার ভাই পিটারকে চেনো? সে এই ব্যাংক অফ ইংল্যান্ডে কাজ করত। আমি জানি না ওকে। জানো না? সেই নান চিৎকার করতে করতে সামনে এগোয় আর শেরিলের গলা চেপে ধরে। হঠাৎ ওর চোখ টকটকে লাল হয়ে যায়, আর সেখান থেকে জলের বদলে রক্তের ধারা বয়। তার নখগুলো হঠাৎ খুব বড় হয়ে যায়। সে গলা ধরে শেরিলকে উপরে উঠিয়ে নেয় আর নিজেও উপরে উঠতে থাকে আর জোরে জোরে হাসতে থাকে। ডায়না এসব দেখে পেছনে সরতে থাকে। ছাড়ো, আমার বন্ধুকে ছেড়ে দাও। নান শেরিলকে অনেক উপরে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর শেরিলের মাথা জমিতে পড়ে ফেটে যায়, আর সেখান থেকে রক্ত বেরোতে থাকে। সেই রহস্যময়ী মহিলা হাওয়ায় উড়ে অদৃশ্য হয়ে যায়। ডায়না এগিয়ে এসে শেরিলকে সামলাতে থাকে, কিন্তু ততক্ষণে তার অনেকটা রক্ত বেরিয়ে গেছে। শেরিল, ওঠো ওঠো, আজ তোর বার্থডে। দেখ, অ্যাগনেস তোর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে, ওঠ। খানিকক্ষণের মধ্যে সেখানে ভিড় জমা হয়ে যায়। পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্সও এসে যায় আর শেরিলকে উঠিয়ে নিয়ে যায়। ডায়না কাঁদতে কাঁদতে পুলিশ স্টেশনে বয়ান দিতে থাকে। তখন সেখানে অ্যাগনেসও এসে যায়। আমাদের শেরিল চলে গেল, বার্থডের দিনেই আমাদের ছেড়ে চলে গেল। এই মহিলা শেরিলকে মেরে ফেললো। কে মহিলা? কে ছিল সে? একটু ডিটেলে বলবেন, আর ও স্কেচও বানিয়ে দিন। ডায়না কাঁদতে কাঁদতে সব রিপোর্ট লিখিয়ে দেয়, আর স্কেচ আসতেই সকলে দেখে যে সেই মহিলা অনেকটা ব্ল্যাক নানের মতো লাগছে। দেখুন, কাঁদবেন না। আমরা দুঃখিত যে আপনাদের বন্ধু চলে গেছে, কিন্তু ওর কেসটা ঠিক নর্মাল নয়। আমরা আমাদের তরফ থেকে পুরো এনকোয়ারি করব, কিন্তু কেসটা আমার ব্ল্যাক নানের কীর্তি বলে মনে হচ্ছে। জীবিত মানুষকে তো আমরা ধরে ফেলবো, কিন্তু যে মৃত তার আমরা কি করব? ব্ল্যাক নান? মৃত ব্যক্তি? কি বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। আমার থেকেও ভালো ডক্টর রবার্ট আপনাদের বুঝিয়ে বলবে। আপনারা প্লিজ ওর কাছে যান, আমি ওনার অ্যাড্রেস আপনাদের দিচ্ছি। উনি কে? উনি একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটি এক্সপার্ট। উনি ব্ল্যাক নানের উপর রিসার্চ করছেন। প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট? সেই আবার কে? ওরা এই এক্সপার্ট হন যারা শয়তানি শক্তি আর এই ব্যাপারে রিসার্চ করে, যাদের উপর নর্মাল মানুষের কোনো কন্ট্রোল থাকে না। ডায়না আর অ্যাগনেস দুজনেই পরের দিনই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টর রবার্টের সঙ্গে দেখা করতে যায়। তারা দেখে যে সেই তার রুমে খুব কম আলো আছে আর অদ্ভুত ধরনের মেশিন লাগানো আছে। দূরে কোনায় একটা পেন্টাকল বানানো আছে, যার কাছে ডাক্তার বসে আছে। এসো ডায়না আর অ্যাগনেস, কেমন আছো? আপনি আমাদের চেনেন? হ্যাঁ, ইন্সপেক্টর তোমাদের ব্যাপারে সবই জানিয়েছে। আমি শেরিলের ব্যাপারটাও রিসার্চ করব। ওর ফটো নিয়ে এসেছো? হ্যাঁ। রবার্ট ওর ফটো পেন্টাকেলের মাঝখানে রেখে দেয় আর তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে।
রবার্ট মনে মনে কিছু বিড়বিড় করতে থাকে। আমার সন্দেহ ঠিকই ছিল, এসব ব্ল্যাক নানের কাজ। সরি, তোমাদের বন্ধু ওর শিকার হয়ে গেছে, আর কিছু করার নেই। কিন্তু কেন? ও কে ছিল? কেননা সাজা তাকেই দেওয়া যায় যে সাধারণ মানুষ হয়। ব্ল্যাক নান তো একটা আত্মা। আজ থেকে বহু বছর আগেকার কথা। এক গ্রামে দুই ভাই বোন সারা হোয়াইটফিল্ড আর পিটার হাসি খুশিতে থাকত। পিটারের চাকরি শহরে ব্যাংক অফ ইংল্যান্ডে হয়। সারা, আমার চাকরি হয়ে গেছে, এখন আমাকে শহরে যেতে হবে। কিন্তু আমার চিন্তা করো না, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব আর তোমার সাথে দেখাও করতে আসবো। পিটার শহরে পৌঁছে যায় আর ব্যাংকের জব জয়েন করে নেয়। শুরুতে সে বিশ্বাসের সাথে কাজ করে, কিন্তু ধীরে ধীরে তার টাকা কামানোর খারাপ ইচ্ছে জেগে ওঠে আর সে ব্যাংকের টাকা জুয়াতে লাগাতে শুরু করে। আমি একদিন অনেক বড় লোক হয়ে যাব। কিন্তু পিটারের রাহাজানির খবর উপরে ম্যানেজমেন্ট অবধি পৌঁছে যায় আর তাকে পুলিশের হাতে তুলে দেয় তারা। অনেক দিন পর্যন্ত তারা কেস চালাতে থাকে আর ব্রিটিশ শাসন ব্যবস্থা তাকে ফাঁসির হুকুম শোনায়। এইভাবে পিটার তার প্রাণকে খোয়ায়। এদিকে সারা হোয়াইটফিল্ড যখন মাসের পর মাস তার ভাইয়ের কোনো হদিশ পায় না, তখন সে নিজেই শহরে যায় আর ব্যাংকে নিজের ভাইয়ের খোঁজ নিতে পৌঁছয়। আমার ভাই পিটার কোথায়? আমি জানি না। ব্যাংকের স্টাফ অনেকদিন পর্যন্ত সারার কাছে সত্যিটা লুকোয়, কিন্তু তারপর সে রোজ ভাইয়ের খোঁজ নিতে সেখানে পৌঁছে যেত। আমার ভাই কোথায়? আমরা জানি না, ও অনেকদিন ধরে আসেইনি। সারার কিছু সন্দেহ হয় আর সে নিজের ভাইয়ের খোঁজ নিতে রোজ ব্যাংকে পৌঁছে যেত। একদিন ব্যাংকের লোকরা ক্লান্ত হয়ে ওকে সব সত্যি বলে দেয়। এই সব কিছু শুনে সারা খুব ভেঙে পড়ে। সারার খারাপ অবস্থা দেখে ব্যাংকের লোকেরা তাকে সারা জীবন পেনশন দেবে বলে, কিন্তু শর্ত দেয় যে সে আর কখনো ব্যাংকে আসবে না। কিছুদিন পরে সারার মৃত্যু হয় আর তাকে ব্যাংকের পেছনে কবরস্থানে কবর দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে কিছুদিন পরে সারাকে ব্যাংকে অনেকে দেখতে পায় আর সে সবার কাছে নিজের ভাইয়ের খবর জানতে চায়। আপনি আমার ভাই পিটারকে দেখেছেন কি? আর সারা ব্ল্যাক নানে কনভার্ট হয়ে যায় আর যে তার প্রশ্নের জবাব দেয় সে রেগে তার মাথা আছড়ে আছড়ে মেরে দেয়। তোমাদের বন্ধু শেরিলের সাথেও এটাই হয়েছে। ও ব্ল্যাক নানের রাগের শিকার হয়েছে। কিন্তু আমাদের বন্ধু অকারণেই মারা গেল, তার ভুলটা কি হয়েছিল? আমি তোমাদের দুঃখ বুঝতে পারছি, কিন্তু যে মারা গেছে তাকে আবার তো ফেরানো যায় না। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিন। আর কিছুদিন বাদে ওই রাস্তায় ব্ল্যাক নান আরেকজন পথচারীকে মেরে দেয়। সে আজও শহরে আতঙ্কের কারণ হয়ে আছে। সাবরিনা, সেটা 1935 সাল ছিল। ইন্দোনেশিয়ার একটা ছোট্ট শহরে জনি আর মারিয়া একটা ছোট্ট মেয়ে কিডসের সাথে থাকত। কিডস আসলে জনির ভাইজি, যাকে তারা তার মা বাবার মৃত্যুর পরে অ্যাডপ্ট করে নিয়েছিল। মা, তুমি খুশি থাকো না কেন? আমার মা বাবা কোথায় আঙ্কেল? এখন আমি আর মারিয়াই তোমার মা বাবা। 2 বছর হয়ে যাবার পরেও কিড সব সময় উদাস থাকত। জনির একটা ফেমাস টয় শপ ছিল, যার ডল পুরো ইন্দোনেশিয়ায় প্রসিদ্ধ ছিল। জনি ডলের একটা খুব ফেমাস ব্র্যান্ড বানিয়েছিল, যার নাম ছিল সাবরিনা। একদিন জনি একটা সাবরিনা ডল কিডসের জন্য ঘরে নিয়ে এসেছিল। এটা কিডসের জন্য গিফট মারিয়া, তুমি এটা ওকে দিয়ে দাও। এটা কি বাবা? এটা সাবরিনা ডল সোনা, যেটা তোমার বাবা স্পেশালি তোমার জন্য বানিয়েছে। এটা বাকি ডলের থেকে সাইজেও বড়। থ্যাংক ইউ আন্টি। আমায় না সোনা, তোমার বাবাকে থ্যাঙ্কস বলো। কিডস সবসময় ভালো থাকার ভান করত, কিন্তু মনে মনেই সে নিজের মা বাবাকে খুব মিস করত। কিছুদিন পরে সে 8th ক্লাসে ওঠে আর জন আর মারিয়া তাকে শহরের বাইরে একটা স্কুলে ভর্তি করে দেয়। স্কুলে সে কিছু ভালো বন্ধু বানিয়ে ফেলে। তোমার নাম কি?
আমার নাম কিডস। আমার নাম বুশ, আর আমি তোমার ক্লাসের মনিটর। এটা আমার গ্রুপ, বিশপ, মার্টিন, আর লাইরা। দেখতে দেখতে স্কুল কিডসের ভালো লাগতে শুরু করলো। এখন সে আগের থেকে অনেক বেশি খুশি থাকতো, কিন্তু আজও সে নিজের মাকে খুব মিস করে। একদিন স্কুলে বুশ বাকি সব বাচ্চাদের সাথে একটা খেলা খেলছিল, যেখানে মৃত আত্মাদের সেখানে ডেকে আনা হয় আর তাদের সাথে কথা বলাও সম্ভব ছিল, আর তারা অন্য দুনিয়া থেকে আমাদের দুনিয়ায় চলে আসে। এসব কি করছো বুশ? চুপচাপ পাশে বসে পড়ো কিডস। আমি আমার গ্র্যানিকে এখানে ডাকছি। আমি তাকে খুব ভালোবাসতাম। আমি ওকে দেখিনি বহু দিন হয়ে গেছে। তো মৃত ব্যক্তি কি এভাবে আসতে পারে? হ্যাঁ, আসতে পারে, যদি ঠিক করে ডাকতে পারো তবে। কিন্তু তাদের আবার সাবধানে ফেরতও পাঠাতে হয়। যদি না ফেরত পাঠাও তবে আমাদের দুনিয়া তছনছ করে দিতে পারে। আর বুশ খেলা খেলতে শুরু করে। সবাই ঘরের লাইট বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে সেখানে একজন প্রেতাত্মা চলে আসে। সমস্ত ঘরের ছবি কাঁপতে শুরু করে। হঠাৎই সেখানে বুশের গ্রানি এসে যায়। বুশ তার সাথে কথা বলতে থাকে, আর কিডস এসব কিছু দেখতে থাকে। বুশের গ্রানি যাওয়ার পরে সবাই মিলে প্রার্থনা করতে থাকে যাতে তিনি তার দুনিয়ায় ভালোভাবে পৌঁছে যান আর এই পৃথিবীতে যেন না থাকেন। গো ব্যাক গ্র্যানি, আমার তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এখন তুমি ফিরে যাও। এইভাবে আমিও আমার মায়ের সাথে দেখা করতে পারি। আমি জানতে পারবো যে সে হঠাৎ কোথায় চলে গিয়েছিল। বুশ, তুমি কি আমাকে এই খেলাটা শিখিয়ে দেবে? আমিও আমার মায়ের সাথে দেখা করতে চাই। ঠিক আছে কিডস, আমি তোমাকে বলে দেব, কিন্তু প্রমিস করো যে তুমি এটা একলা করবে। সাথে তুমি যে আত্মাকে ডাকবে তাকে প্রেয়ার করে ভালোভাবে তার নিজের দুনিয়া তুমি পাঠিয়ে দেবে। ঠিক আছে বুশ, আমি কিন্তু খেয়াল রাখবো। আর বুশ কিডসকে খেলার সমস্ত রুলস বুঝিয়ে দেয়, আর তার সাথে তার পেন্টাকেলটাকেও দিয়ে দেয়, যেটা দিয়ে সে আত্মাকে ডাকতে পারবে। অমাবস্যার অর্ধেক রাতে কিডস নিজের ঘরের দরজা বন্ধ করে পেন্টাকেল খাটে রাখে। মাঝখানে একটা মোমবাতি রেখে পুজো চালু করে দেয়। নিজের মা আর বাবাকে আহ্বান করতে থাকে, প্লিজ চলে এসো, প্লিজ চলে এসো, ভগবান আর শয়তানের নাম করে আমি তোমাদেরকে আহ্বান করছি। তখন দরজায় কেউ ধাক্কা দেয়, আর কিডস সব জিনিস সাইডে রেখে দরজা খোলে। তার আন্টি সাবরিনা ডলকে নিয়ে ঘরে আসে আর কিডসকে সেটা দিয়ে দেয়। একে তুমি বাইরেই ছেড়ে দিয়েছিলে সোনা, এই জন্য দিতে এলাম। গুড নাইট। থ্যাংক গড আন্টি আমাকে পেন্টাকলের সাথে দেখেনি, না হলে প্রবলেম হয়ে যেত। কিন্তু মাকে ডাকার জন্য আমাকে কাল রাত অবধি অপেক্ষা করতে হবে। কি ভাবছো সোনা? কিছু না আন্টি, এমনি ঘুম আসছিল না। থ্যাংক ইউ ফর ইউর ডল। কিডস ডলকে সাথে নিয়েই শুয়ে পড়ে। ও শুয়ে যাবার ঠিক পরেই সাবরিনার ডলের চোখ খুলে যায়। সে নিজেই উড়ে গিয়ে পাশের চেয়ারে গিয়ে বসে পড়ে। মানে কিডসের পুজো ব্যর্থ হয়নি। অন্য দুনিয়া থেকে আত্মা এসে সাবরিনা ডলের মধ্যে ঢুকে গিয়েছিল। সাবরিনা বারবার আলাদা আলাদা জায়গা বদলাচ্ছিল। আমি কাল রাতে আবার পেন্টাকল বিছিয়ে আমার মাকে ডাকবো। আমার মায়ের সাথে দেখা করতে কেউ আটকাতে পারবে না। কিডস পরের রাতে আবার পেন্টাকল বিছোয়। হঠাৎ সাবরিনা ডল অস্থির হয়ে যায়। সে ধীরে ধীরে একটা শয়তানে বদলে যায়। হঠাৎ করে তার নখ বেড়ে যায় আর তার চুল লাল রঙের হয়ে যায়। তার পা দুটো উল্টো হয়ে যায় আর সে জমি থেকে 1 ফুট উপর দিয়ে চলতে থাকে। সে মারিয়ার উপরে হঠাৎ করে হামলা করে দেয়। আমি মেরে ফেলবো তোকে। কে তুমি? কোথা থেকে এসছো আমার ঘরে? আর হঠাৎ করে শয়তান মারিয়া আর তার স্বামীর উপরে হামলা করে। তার আক্রমণে দুজনেই রক্তাক্ত হয়ে যায়। সে মারিয়ার ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু দুজনেই কোনো ক্রমে সেই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। হে ভগবান, এসব কি হচ্ছে? এ আমাদের ঘরে কি করে এলো? জানি না মারিয়া, আমাদের এর কারণ বের করতে হবে। আমার প্যারানর্মাল বন্ধু আছে ড্যারলা, আমাদের শীঘ্রই ওর সাথে দেখা করতে হবে। তাড়াতাড়ি চলো, পারো কিছু বড় ক্ষতি করে ফেলে তার আগেই চলো। মারিয়া আর জন দুজনেই ডার্লার কাছে পৌঁছয় আর সব কিছু খুলে বলে। সে নিশ্চয়ই কোনো পুরনো শয়তান যে পুরনো বদলা নেবার জন্য এসেছে। আমাদের কি করা উচিত?
সেটা জানতে আমাদের আবার ওই ঘরে যেতে হবে। এইভাবে তারা 4 জন ঘরে চলে আসে আর চার্লি গেম আর পেন্টাকলের সাহায্যে আবার শয়তানকে ডাকতে থাকে। কিন্তু শয়তান এতই শক্তিশালী ছিল যে সে গেমকে জ্বালিয়ে দেয় আর হঠাৎ পুরো ঘরে আবার অন্ধকার হয়ে যায়। সব ছবি আবার নিচে পড়ে যায়, দেয়াল কাঁপতে থাকে। তখন সামনে কিডস উড়ে চলে আসে। আরে, কিডসের কি হয়ে গেল? ওর থেকে দূরে থাকো, ওকে বশ করে ফেলেছে। ওর ভেতরে শয়তান ঢুকে গেছে, দূরে সরে যাও। না, আমি কি করে আমার বাচ্চাকে একলা ছেড়ে দিই? তখন কিডস এগিয়ে এসে ওই 4 জনের উপরে হামলা করে দেয়। সে কখনো দেওয়ালে উল্টে ঝুলে থাকে তো কখনো উঠতে শুরু করে। তার শক্তি এত বেড়ে গিয়েছিল যে তারা সকলে মিলে ওর সাথে লড়তে পারছিল না। কিডসের চোখ দিয়ে যেন রক্ত ঝরছিল। সে হঠাৎ করে মারিয়ার গলা টিপে ধরে। আমি মেরে ফেলবো, তোমাকে মেরে ফেলবো। তখন ডালা জোরে জোরে মন্ত্র পড়তে থাকে আর সে কিডসকে ধরে ফেলে। শয়তানকে ওর ভেতর থেকে বের করে তারা সব ঘর থেকে বেরিয়ে আসে আর সে ঘরের দরজা বন্ধ করে দেয়। থ্যাঙ্ক গড, আমরা দরজা বন্ধ করে দিয়েছি, এখন ও আর বাইরে আসবে না। কিন্তু ও কে ডার্লা, আর আমাদের পেছনে কেন পড়ে ও আছে? বাগিয়া শয়তান, শয়তানের মেয়ে, সবচেয়ে শক্তিশালী খারাপ শক্তি। নিশ্চয়ই এই ঘরের কেউ আত্মাকে ডাকার জন্য আহ্বান করেছিল আর বাগিয়া ঘরে চলে আসে। ও এইভাবে ঘরে চলে এসেছে, কিন্তু এটা কে করেছে? এটা শুনে কিডস জোরে জোরে কাঁদতে থাকে। আমি করেছি আন্টি, আমি আমার মাকে দেখতে চেয়েছিলাম, সেই জন্য আমি তাকে ডাকার চেষ্টা করছিলাম। হে ভগবান, এ তুমি কি করেছো? এই শয়তান তোমার মাকেও বশ করেছিল আর তাকে ফেরত পাঠাতে গিয়ে তোমার মায়ের মৃত্যু হয়েছিল। ও জিসাস, কি বলছো তুমি? এবার আমরা কি করব? ওকে মারার একটাই রাস্তা জনি আর মারিয়া। কালো পাহাড়ের গুহায় একটা চাকু আছে, আমাদের ওটা নিয়ে আসতে হবে। শুধু ওই চাকুটা দিয়েই বাগিয়াকে ওর দুনিয়ায় ফেরত পাঠানো যেতে পারে, না হলে সে আবার বেঁচে আসবে। তাহলে দেরি করো না, জলদি চলো, আর সেটা ওর বেঁচে ওঠার আগেই। মারিয়া আর জনি ডার্লা যে পাহাড়ের কথা বলেছিল সেখান থেকে ছুরি নিয়ে আসে। ওদের মনে হয়েছিল যে এখন সব ঠিক হয়ে যাবে, কিন্তু তারা সবাই মিলে একটা ভুল করে ফেলেছিল। ঘর থেকে বাইরে আসার সময় কিডস সাবরিনা ডলকে ওর সঙ্গে নিয়ে এসেছিল। কিছু সময়ের জন্য তো ডল খুব শান্ত ছিল, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ করে তার মধ্যে বাগিয়া শয়তান এসে যায় আর ডলের চোখ খুলে যায়। কে তুমি, আর কি চাও আমাদের কাছে? আমি তোমাকেও মেরে ফেলবো আর আমার দুনিয়ায় সাথে করে নিয়ে যাব। এটা বলতে বলতে সে হঠাৎ মারিয়াকে বশ করে ফেলে। মারিয়ার রূপ পুরোপুরি বদলে যায়, সে হাওয়ায় উঠতে শুরু করে। জনি, ডার্লা আর কিডস সেটা দেখে একদম ঘাবড়ে যায়। ডার্লা জোরে জোরে মন্ত্র পড়তে থাকে। অন দ্য নেম অফ জিসাস, শয়তান তুই চলে যা। অন দ্য নেম অফ জিসাস, শয়তান তুই চলে যা। আর ডার্লা জোরে জোরে মন্ত্রোচ্চারণ করে মারিয়ার উপরে হোলি ওয়াটার ছিটিয়ে দিতে থাকে। কিন্তু বাগিয়া সেটা বরদাস্ত করে না পেরে তখনই ডার্লার উপরে হামলা করে দেয়। সে ডার্লার হাত থেকে ডায়েরি নিতে পুরোপুরি চেষ্টা করে আর ধারালো দাঁত তার ঘাড়ে ফুটিয়ে দেয় আর তার মাংস খাওয়ার চেষ্টা করে। ছেড়ে দাও ডার্লাকে, ছেড়ে দাও, সে তোমার কি ক্ষতি করেছে? কথা বলো না, ছুরি নিয়ে এসো। কিচ্ছু হবে না, আমি মন্ত্র পড়ছি, তুমি ওর উপরে ছুরি চালিয়ে দাও। দুজনের মধ্যে অনেক লড়াই চলছিল। তখন ডার্লা আবার জোরে জোরে মন্ত্র পড়ছিল আর জনি পেছন থেকে এসে মারিয়াকে ছুরি দিয়ে আক্রমণ করতে থাকে। বাগিয়া শয়তান মারিয়ার শরীর থেকে বেরিয়ে আসে আর ছটফট করতে করতে অন্য জায়গায় পড়ে যায়। ডার্লা ওর উপরে হোলি ওয়াটার ছেটাতে থাকে। ধীরে ধীরে বাগিয়া শয়তান ধোঁয়া ধোঁয়া হয়ে উড়িয়ে যায় আর ডার্লা তখনই সাবরিনা ডলকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। একে জ্বালাতে হবে আমাদের, যাতে বাগিয়া শয়তান আর কখনো ফিরে না আসতে পারে। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যায় আর কিডস জনি আর মারিয়াকে নিজের মা বাবা বলে মেনে নেয়। কিন্তু আবার একদিন
জনি একটা নতুন ডল কিডসের জন্য নিয়ে আসে, আর আমরা দেখি যে রাতে ওর চোখ হঠাৎ করে খুলে যায়। একটা অ্যানাবেল ডলের সত্য কাহিনী। ডোনার মা ওকে একটা খুব সুন্দর অ্যান্টিক ডল গিফট দিয়েছিল। ডলটা নিয়ে সে খুশি খুশি নিজের বন্ধু অ্যাঞ্জিকে দেখাচ্ছিল। অ্যাঞ্জি, দেখ কি মিষ্টি ডল, মা খুব ভালোবেসে দিয়েছে। আই লাভ ডল টু মাচ। আমি ছোট থেকে ডলের জন্য পাগল, আমার মা আমার পছন্দ জানে। এটা সত্যি খুবই কিউট, এমন মনে হচ্ছে যেন এক্ষুনি কথা বলবে। সো বিউটিফুল। ডোনা কিছুক্ষণ ডলের সাথে খেলে তাকে খাটের উপর রেখে দেয়। অ্যাঞ্জির সাথে টিফিন খেতে চলে যায়। তারপর হঠাৎ ডলের চোখ লাল হয়ে যায় আর সেটা ভয়ঙ্কর চমকাতে থাকে। কিছুক্ষণ পরে যখন দুই বন্ধু বাড়িতে আসে তখন তাদের বিস্ময়ের আর শেষ থাকে না। ওই ডলটা খাট থেকে চেয়ারে পৌঁছে গেছিল। ওর দুটো চোখ লাল হয়ে গেছিল। এই সব কিছু অবাক করে দেওয়ার মতো ব্যাপার ছিল। আরে, একে তো আমি খাটে রেখে গেছিলাম, এ চেয়ারে কি করে এলো? তুমি কি একে উঠিয়েছিলে? না না, আমরা দুজনে ছাড়া তো এই ঘরে আর কেউ আসেনি। তাহলে এই পুতুলটা ওখানে পৌঁছলো কি করে? এটা কি করে সম্ভব হলো? দুই বন্ধু যখন এদিক ওদিক দেখে তখন একটা ভয়ার্ত আওয়াজে পুরো ঘর ভরে যায়। ওই দিনের পরে প্রায়ই ওই ডলের সাথে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। ভয়ঙ্কর হাড় কাঁপিয়ে দেওয়া আওয়াজ ভেতর থেকে বেরোতে থাকে। সে কখনো খাটের নিচে পৌঁছে যায় তো কখনো দরজার কাছে। ওই ডলের সাথে এইসব অদ্ভুত ঘটনা একটা রহস্য হয়ে থেকে যায়। কখনো কখনো জোরে জোরে হাসার আওয়াজ শোনা যায়, যেন কোনো বাচ্চা জোর করে খিলখিলিয়ে হাসছে। এর বিপরীত কখনো কখনো বাচ্চার কান্নার শব্দ ও ওই ডলের ভেতর থেকে শোনা যেত। এই সব কিছু যথেষ্ট চিন্তার মতো বিষয় ছিল। দুই বন্ধুই বেশিরভাগ ভয়ে কুঁকড়ে থাকত। একদিন ডোনা যখন নিজের বন্ধুর সাথে তার বাড়িতে আসে তখন সে দেখে যে তার অনেক বই ছড়িয়ে পড়ে রয়েছে। অনেক কাগজের টুকরো ঘরের মধ্যে ছড়িয়ে রয়েছে আর তার মধ্যে হেল্প হেল্প লেখা আছে। ভয়ঙ্কর আওয়াজের সাথে কাগজ এদিক ওদিকে উড়তে থাকে। সেদিন ডোনা ডলকে মনোযোগ দিয়ে দেখে যে ডলের চোখ দিয়ে রক্তের অশ্রু ঝরছিল। তারা দুজনে খুব ঘাবড়ে গেছিল। তারা দুজনে ভয়ের চোটে একে অপরকে জড়িয়ে ধরে আর তক্ষুনি একজন প্যারানর্মাল এক্সপার্টকে ডেকে নেয়। দেখো, এই ডলের ভেতর একজন 7 বছরের বাচ্চা মেয়ের আত্মা আছে। ওই বাচ্চাটার নাম অ্যানাবেলা হিঙ্গিস ছিল, যে একটা দুর্ঘটনায় মারা যায়। এই বাচ্চার আত্মা ভালোবাসার কাঙাল। এ তোমাদের ভালোবেসে ফেলেছে। এরপর তোমরা ঠিক করো যে এই ডলকে তোমরা রাখতে চাও নাকি। আমরা একে সবসময় আমাদের সাথেই রাখবো। এই ডলটা আমাদের কখনো কোনো ক্ষতি করেনি। এ খুবই মিষ্টি ডল, আমরা একে খুব ভালোবেসে ফেলেছি। কিছুদিনের পর ওদের একজন বন্ধু যার নাম লো ছিল ওদের অ্যাপার্টমেন্টে থাকতে আসে। সে একটা অন্য ঘরে থাকতে শুরু করে। লো অ্যানাবেলা ডলকে মন দিয়ে দেখে। তখন কিছু অদ্ভুত আচরণ নজরে আসে। ওর মনে কিছু শঙ্কা এসে যায়। ডোনা, এই ডলকে এখান থেকে সরিয়ে দাও, না হলে যে কোনো দিন কোনো দুর্ঘটনা ঘটতে পারে। লো, এমন কিছুই হবে না। আমরা অ্যানাবেলের সাথে অনেক দিন ধরেই আছি। আমরা একে আর এ আমাদেরকে খুব ভালোবাসে। আমার তো এর কিছুই খারাপ লাগে না। সেই সময় দুজনে লোয়ের কথার কোনো অনুমানই করতে পারেনি। ওদের বিশ্বাসে লোয়ের আশঙ্কা খারিজ হয়ে যায়। এটাই ওদের সব থেকে বড় ভুল হয়ে গেছিল। একদিন লো নিজের ঘরে একা শুয়েছিল। ভয়ঙ্কর আওয়াজ ওর দিকে ধেয়ে আসছিল। ওই হাসি আরো ভয়ানক হতে থাকে। সে দেখে অ্যানাবেলা
দ্রুত হাওয়ায় উড়ে ওর দিকে এগিয়ে আসছে। সে তার উপরে গোল গোল করে ঘুরতে থাকে। তার চেহারা খুব ভয়ানক লাগছিল। তার চোখ লাল লাল চমকাচ্ছিল। ওর ঠোঁটের কিনারায় রক্ত লেগেছিল। দেখতে দেখতে ও লোয়ের বুকের ওপরে এসে বসে পড়ে। হঠাৎ লোয়ের বুকে খুব জোরে ব্যথা হতে লাগলো। ভয়ানক আওয়াজ আসছিল। তার এমন মনে হলো যেন তার বুকের উপর কেউ জোরে বাড়ি মারছে। ভয়ানক হাসি ঘরের মধ্যে হচ্ছিল। লো এক চুলো নড়তে পারছিল না, যেন ওকে কেউ জড়িয়ে ধরে রেখেছে। ভয়ানক সব শব্দ হতে থাকে। সে বাজেভাবে ভয় পেয়ে যায়। তার জামা কাপড় ফেটে যায়। সে ঠিক করে কথাও বলতে পারছিল না, আর দেখতে দেখতে অজ্ঞান হয়ে যায়। যখন ওর চোখ খোলে তখন সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার বুকে নখের 4টে গভীর ক্ষত ছিল। সে আহত হয়ে গেছিল। ডোনা আর তার বন্ধু এই ব্যাপারটায় খুব আশ্চর্য হয়ে যায়। ওরা দুজনেই খুব ভয় পেয়ে যায়। ডোনা নিজের মাথা ধরে বসে পড়ে। এই ঘটনা আশেপাশে রটে যায়। প্রতিবেশীরা হেগান নামে একজন পাদ্রীকে ডেকে পাঠায়। সে অ্যানাবেলাকে পর্যবেক্ষণ করে এবং বোঝে যে এই ডলকে কাবু করাটা তার সাধ্যের বাইরে। তিনি আরেকজন বড় পাদ্রী কুককে ডেকে পাঠান। তিনি এডেন ওয়ারেন লরেনকে যোগাযোগ করেন। এরা সবাই মিলে অ্যানাবেলা ডলকে পর্যবেক্ষণ করা শুরু করে। সত্যের একটা একটা করে পরত খুলতে থাকে। এডেন লরেন নিজের জীবনে এরকম ভয়ঙ্কর আর রহস্যময় ডল কখনো দেখেননি। তিনি অনেক খোঁজাখুঁজি করে অবশেষে এর আসল রহস্য বের করে ফেলেন। তিনি দেখেন যে এই পুতুলের ভিতরে একটা 7 বছরের বাচ্চার আত্মা নয়, বরং একজন বড় ভয়ঙ্কর শয়তানের আত্মা বসেছিল, যে বাচ্চা হবার নাটক করছিল। ওই ডলের মেন লক্ষ্য ছিল ডোনা আর ওর বন্ধুর শরীরকে কাবু করা। আর যদি সে নিজের লক্ষ্যে সফল হয়ে যেত তাহলে বড় বিনাশ করে দিত। এডেন লরেন যখন এই সত্যি সবার সামনে বলেন তখন ডোনার পায়ের তলার মাটি সরে যায়। সে ভয়ের চোটে কাঁপতে থাকে। স্যার, আমাদের খুব ভয় করছে। প্লিজ আমার এই ভয়ঙ্কর ডলের হাত থেকে বাঁচান। একে আপনি এখান থেকে নিয়ে যান। এ যে কোনো সময় কারোর প্রাণ নিয়ে নিতে পারে। তুমি চিন্তা করো না আমার সোনা, আমি একে এখান থেকে একেবারে নিয়ে যাব, কোথাও দূরে চলে যাব। এরপর থেকে আর তোমার কোনো ভয় থাকবে না। এরপরে এডেন লরেন ওই ডলটাকে গাড়ির ডিকিতে রেখে ওখান থেকে চলে যায়। তার গাড়ি কিছু দূর এগোনোর পরে হঠাৎ স্টিয়ারিং লক হয়ে যায় আর তার ডিকি থেকে অদ্ভুত সব শব্দ আসতে থাকে। তার গাড়ি পুরোপুরি দাঁড়িয়ে যায়। এডেন লরেন অনেক ভাবনা চিন্তার পর হোলি ওয়াটার অ্যানাবেলা ডলের ওপরে ছিটিয়ে দেয়। হোলি ওয়াটারের প্রভাবে এবার ডল শান্ত হয়ে যায়। তিনি গাড়ি স্টার্ট করেন আর ঘরে পৌঁছে যান। তিনি বুঝতে পেরেছিলেন যে ডলকে কাবু করা এত সহজ হবে না। এডেন লরেনের ঘরেও ওই ডল এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে থাকে। এরপর তিনি আরেকজন বিখ্যাত ক্যাথলিক প্রিস্ট জেসন ব্র্যাডফোর্ডকে ডাকেন। প্রিস্ট জেসন নিজের শক্তি প্রদর্শন করেন আর ডলকে হাতে উঠিয়ে বলেন, তুমি একজন সাধারণ ডল, তুমি কারোর কোনো ক্ষতি করতে পারবে না। এটা বলে সে নিজের বাড়িতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে খবর আসে যে সে অল্পের জন্য একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। এবার তো প্রিস্ট জেসন আর এডেন লরেন সলা পরামর্শ করে অ্যানাবেলা ডলকে একটা কাঠের বাক্সে বন্ধ করে দেয় আর বাক্সটাকে তারা মিউজিয়ামে রেখে দেয়। আজও সেই ডল বাক্সের মধ্যে মিউজিয়ামে রাখা রয়েছে।
একবার এডেন লরেনের একজন বন্ধু অ্যানাবেলা ডলের সম্বন্ধে বলতে গিয়ে তাকে নিয়ে মজা করে। তারপর সে মোটরসাইকেল করে নিজের স্ত্রীর সাথে যাচ্ছিল, তার ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে মারা যায়। মানুষ অ্যানাবেলার নাম নিতেও ভয় পেতে থাকে। এখনও অ্যানাবেলা ওই মিউজিয়ামে ওই বাক্সের মধ্যে বন্দি অবস্থাতেই রয়েছে। তাকে আর কেউ খুলে দেখার হিম্মত দেখায়নি। আজও অ্যানাবেলাকে সবাই দুনিয়ার সবথেকে শাপগ্রস্ত ডল বলে মনে করে। পাঁচজন পর্বতারোহীর একজন টিম একটা উঁচু বরফে ঢাকা পাহাড়ের কাছে দুটো গাছের মাঝখানে তাঁবু লাগিয়ে বসেছিল। বাইরে বরফের ঝড় বইছিল, একদিকে আগুন জ্বলছিল, আশেপাশের ঘন জঙ্গল থেকে জানোয়ারের আওয়াজ আসছিল। তারা সবাই পরস্পর কথা বলছিল। আমরা এখানে পুরো 15 দিন হলো এসেছি, এখনো পর্যন্ত এই বিশাল ইয়েতি মানবকে দেখা তো দূর, আমরাও ছায়াও দেখতে পেলাম না। আমরা সবাই তাকে দেখার জন্য উৎসুক, জানি না কবে আমরা ওকে কবে দেখতে পাবো। আরে হ্যাঁ, ওই লিলি কোথায় চলে গেল? যদি ইয়েতি ওকে দেখতে পায় তাহলে নিশ্চয়ই উঠিয়ে নিয়ে যাবে। ও জনের সাথে গেছে। তোমার তো খুব দরদ দেখছি, ডোন্ট ওয়ারি, ও চলে আসবে। আমি একটু দেখে আসছি, তারপর আমরা আমাদের মিশনে এগিয়ে যাব। ওকে ডিয়ার। কিছুক্ষণ কেটে গেল আর জো ফিরে এলো না। জঙ্গলি জানোয়ারের ভয়ানক আওয়াজ আসছিল। সব বন্ধুদের জোয়ের জন্য চিন্তা হতে থাকে। জো আবার কোথায় গেল? এতক্ষণ তো চলে আসা উচিত ছিল। ও বেশি দূরে চলে যায়নি তো? এখানে তো সব দিকে বিপদ, আমি দেখছি। জেমস তাঁবুর বাইরে বেরিয়ে এলো। দূর থেকে কারোর চিৎকারের আওয়াজ শুনতে পেল। ও খুব ভালো করে শুনলো, ওটা জোয়েরই আওয়াজ ছিল। হেল্প হেল্প, জন, জেমস, আসো, জলদি আসো। জেমস আওয়াজের উৎস দেখছিল। দূরে কিছু ঝোপঝাড় নড়তে দেখা যায় আর কিছু শিম্পাঞ্জির জোরালো আওয়াজ পাওয়া যায়। ধীরে ধীরে জোয়ের আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। জেমস সেই দিকেই দৌড়ে চলে যেতে থাকে। সেখানে গিয়ে সে চারিদিকে দেখতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। হঠাৎ তার নজর পাহাড়ের দিকে যাওয়া রাস্তার ওপর পড়ে। কিছু জঙ্গলি নেকড়ে আশেপাশে ঘুরছিল। সে কিছু বড় পায়ের ছাপ দেখতে পায়। সে পাশে গিয়ে মন দিয়ে দেখতে থাকে। সেটা কোনো বৃহৎ পায়ের ছাপ ছিল। হঠাৎ জেমস জোরে চিৎকার করে ওঠে, জো, তুমি কোথায়? গোমস, জন, তাড়াতাড়ি এসো। কিছুক্ষণ পরে গোমসের সাথে জন আর লিলিও দৌড়ে সেখানে এসে পৌঁছয়। কি ব্যাপার জেমস, তুমি চিৎকার করছিলে কেন? জো কোথায়? জোকে কোথাও পাওয়া যাচ্ছে না। ও এদিকে এসেছিল, কিন্তু জানি না কোন দিকে চলে গেল। আমিও চিৎকার শুনতে পেরেছিলাম। এখানে কিছু ঝোপ নড়ছিল। আমি যখন এখানে এসে পৌঁছলাম তখন এখানে কেউ ছিল না। এই দেখো, এখানে কারো লম্বা পায়ের ছাপ। এ তো খুব বড় পায়ের ছাপ। হতে পারে এটা ইয়েতি মানবের পায়ের ছাপ। আমি তো বুঝতেই পারছি না যে জো গেল কোথায়। এরকম তো নয় যে ইয়েতি মানবকে নিয়ে চলে সেটা হতে পারে। আমাদের ওকে খুঁজতে হবে। চলো এগিয়ে গিয়ে দেখি। ঠিক আছে, চলো। তারা সবাই পায়ের ছাপ দেখে এগোতে থাকে। বরফ পড়া বাড়তে থাকে। তারা পাহাড়ে এসে যায়। অনেক বরফ জমেছিল। তারা সবাই জোকে ডাকছিল। তাদের আওয়াজ পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসে। সেখান থেকে অনেক দূরে একটা পুকুরের ধারে একটা গাছের পেছনে তারা একটা লম্বা ছায়া দেখতে পায়। সেখান থেকে ভয়ানক সব আওয়াজ আসছিল। জো, জো,
তুমি কোথায় জো? জো, তুমি কোথায়? জো! ওই দেখো, জোয়ের পিস্তল পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো জোয়েরই পিস্তল। আমি কোনো বিপদে সংকট পাচ্ছি। না না, এ হতে পারে না। তুমি কি কোনো ইয়েতি মানব বা কোনো জানোয়ারকে দেখেছো? না, আমি তো শুধু ঝোপঝাড় নড়তে দেখেছি। তারপরে জোয়ের পরিষ্কার আওয়াজ শুনেছি। একটা কথা তো পরিষ্কার যে জো কোনো বিপদের মধ্যে পড়ে গেছে। পায়ের বড় ছাপ দেখে এইটাই বুঝতে পারছি যে জোকে ইয়েতি মানব বা বড় কোনো প্রাণী উঠিয়ে নিয়ে গেছে। আমরা কোনো ইয়েতিকে তো কখনোই দেখিনি, কিন্তু শুনেছি যে ওরা খুব ভয়ানক হয়। ওদের পা লম্বা আর থাবা বড় হয়। আমরা এখন যে থাবার নিশানা দেখলাম, এটা তো খুব বড়। আমার এখন মনে হচ্ছে যে ইয়েতি ভীষণ ভয়ঙ্কর প্রাণী। সে আমাদের প্রিয় বন্ধুকে উঠিয়ে নিয়ে গেছে। এখন রাত হয়ে যাচ্ছে, আমাদের তাঁবুর দিকে যাওয়া উচিত। কাল সকালে আমরা আবার জোকে খুঁজব। ও গড, আমাদের জোকে রক্ষা করো। প্রচণ্ডভাবে তুষার ঝড় বইছিল। জন নিজের সমস্ত বন্ধুদের সাথে ওখান থেকে ফিরছিল। অন্ধকার বাড়ছিল। তারপর তারা কিছু একটা লম্বা কালো আবছা ছায়া দেখতে পাচ্ছিল। খুবই ভয়ঙ্কর আওয়াজ আসছিল। বেচারা জো, জানি না কি অবস্থায় আছে। ঈশ্বর, ওকে রক্ষা করুন। আমাদের কাল যে করেই হোক ওকে খুঁজে বের করতে হবে। ওরা সকলেই নিজেদের তাঁবুতে ফিরে গেল। ওরা তাঁবুর আলো ছাড়া চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল। কিছু দূরে জঙ্গলি কুকুরের আওয়াজ শোনা যাচ্ছিল। এরা সকলেই জোয়ের কথা ভাবছিল। তাদের সকলেরই চোখ থেকে ঘুম উড়ে গেছিল। গোমস বাথরুম যাওয়ার জন্য বিছানা থেকে উঠল আর বাইরে গেল। গোম, সাবধানে, বেশি দূরে যেও না। দাঁড়াও, আমি আসছি। ধন্যবাদ বন্ধু, আমি এই তাঁবুর আশেপাশেই থাকবো। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, ইয়েতি মানবও কিচ্ছু দেখতে পাবে না। ওই শয়তান ইয়েতি মানবের নাম তুমি নিও না। ও আমাদের প্রিয় বন্ধুকে গায়েব করে দিয়েছে। কিছুক্ষণ পরে গোমসের আওয়াজ এলো। ও নো, ও মাই গড! গোমস, কি হলো? ডোন্ট ওয়ারি, আমি ঠিক আছি। কিন্তু এই ভেড়াটো গেল বেচারা। ভেড়াটার কি হয়েছে? ওই অজগরটা ভেড়াটাকে গিলে ফেলেছে। খুব সাংঘাতিক অজগর। তুমি তাড়াতাড়ি ভেতরে এসো, এখানে চারিদিকে বিপদই বিপদ। গোমস তাড়াতাড়ি ভেতরে আসে আর দুজনে কথা বলতে থাকে। গোমস টর্চ জ্বালিয়ে জনকে কিছু দেখাতে চাইছিল। ওই দেখো, জঙ্গলি কুকুর শিকার করছে। এখানে তো মৃত্যুর খেলা চলতে থাকে। একটা জীব আর একটা জীবকে মেরে খাওয়ার চেষ্টা করতে থাকে। সত্যি, এখানে তো সব দিকেই বিপদ। এসো লিলি, জয়েন আস। মনে হচ্ছে তোমারও ঘুম আসছে না। আমাদের সকলেরই ঘুম উড়ে গেছে। জেমসকে দেখো, বারবার এপাশ ওপাশ ঘুরছে। আমিও জেগে আছি। আমরা সবাই সকালের অপেক্ষা করছি। আমরা যতক্ষণ না জোকে খুঁজে পাচ্ছি, শান্তিতে ঘুমাতে পারবো না। এই চারজন নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তাদের তাঁবুর কিছু দূরে ঝোপের মধ্যে একটা শিম্পাঞ্জির খুব জোরে আওয়াজ শোনা যায়। জঙ্গলি কুকুরদেরও আওয়াজ আসছিল। ঝোপগুলোও দুলছিল। বেল আউট, কেউ বাইরে যাবে না। মনে হচ্ছে যে ইয়েতি মানব আবার এসে গেছে। ঝোপের পেছনে একটা ছায়া দেখা যাচ্ছে। ওখানে যাওয়া মানে মৃত্যুর মুখে পা রাখা। হঠাৎ একটা জঙ্গলি কুকুর ব্যথায় কাতরে চিৎকার করে। তারপর এমন মনে হয় যেন তার আওয়াজ কেউ দাবিয়ে দিয়েছে। তারপর অনেকগুলো কুকুরের চিৎকারের আওয়াজ শোনা যায়। তার মাঝেই শিম্পাঞ্জির ভয়ানক আওয়াজ সবকিছু ছাপিয়ে যায়। এটাই কি ইয়েতি মানবের আওয়াজ? গরিলার মতনই আওয়াজ, কিন্তু বেশ জোরে। আমরা ওর আওয়াজটা শুনেছি, কিন্তু ওকে দেখা ঝুঁকে নেওয়াটা ঠিক হবে না।
তুমি একদম ঠিক বলছো। ওর কাছে যাওয়ার চেষ্টা করা মানে হলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো ব্যাপার হবে। কিছুক্ষণ পরে চারপাশ নিশ্চুপ হয়ে যায়। সূর্যের কিরণ মাটিকে স্পর্শ করে। 4 বন্ধু তখন বাইরে আসে। তারা সেই ঝোপের কাছে পৌঁছয়। সেখানে তারা আবার বড় পায়ের ছাপ দেখে। তারা তাদের বন্ধু জোকে খুঁজতে থাকে। তারা চারপাশে খোঁজে, কিন্তু জোকে কোথাও খুঁজে পায় না। তারা একজন পাহাড়ি বয়স্ক মানুষকে দেখে। জন তাকে গিয়ে জিজ্ঞাসা করে, আঙ্কেল, একটু শুনুন, আপনি কি এখানেই আশেপাশেই থাকেন? হ্যাঁ হ্যাঁ, আমি এই এলাকাতেই 65 বছর ধরে আছি। আপনি কি কখনো ইয়েতি মানবকে দেখেছেন? সত্যি বলতে কি, আমি ওকে কখনোই দেখিনি। ওর পায়ের বড় ছাপ দেখেছি। তার সম্বন্ধে আমি আমার দিদিমার কাছ থেকে কাহিনী শুনেছি। আমি শুনেছি যে ও খুব ভয়ানক আর নরখাদক। বোধহয় সেই জন্যই তাকে যারা দেখে তারা তার সম্বন্ধে বলার জন্য আর জীবিত থাকে না। আমিও ওর সম্বন্ধে অনেক কিছু শুনেছি। আমি এখানে বহুবার এসেছি। অনেকে ইয়েতি মানবের সম্বন্ধে বলে, কিন্তু এখনো পর্যন্ত ওর সম্বন্ধে কোনো বিশেষ প্রমাণ পাওয়া যায়নি। জন গোমস আর ওর বন্ধুরা মিলে চারিদিকে জোকে খুব খুঁজলো। ওদের সাথে ওই এলাকার অধিকারীরাও জোকে খুঁজতে থাকে, কিন্তু ওরা জোকে খুঁজে পায় না। এই ঘটনার পরে ওখানে সমস্ত লোকেরা ভয় পেয়ে যায়। ওখানে লোকেদের আসা যাওয়া বন্ধ হয়ে যায়। আজ পর্যন্ত কেউ স্পষ্ট রূপে ইয়েতি মানবকে দেখেনি। মাঝে মাঝে কখনো কখনো কিছু না কিছু ঘটনা শুনতেই পাওয়া যায়, কিন্তু ইয়েতি মানব আজও মানুষের জন্য একটা ধাঁধা মাত্র।